কোনো অযৌক্তিক স্বার্থন্বেষী মহলের উস্কানির কারণে আমাদের শ্রমিকরা বিভ্রান্ত হয়ে তাদের ফ্যাক্টরিতে, তাদের কারখানাতে, তাদের মালিক কর্তৃপক্ষকে তারা আটকে রেখে তারা আন্দোলন করবে, তারা সেখানে জ্বালাও পোড়াও করবে, তারা ভাঙচুর করবে, সেটাকে কিন্তু আমরা কোনোভাবেই সমর্থন করতে পারি না। আমরা দেখেছি আমাদের শ্রমিক ভাইয়েরা যারা ন্যায্য অধিকারের দাবির জন্য তারা নানা রকমভাবে তাদের ভয়েস রেজ করছিল, তখন বহিরাগত কিছু মানুষ সেই কারখানাগুলোতে ঢুকে যারা শ্রমিকও নয়, যারা শ্রমিক নেতাও নয়, আমাদের শ্রমিকদেরকে বিভ্রান্ত করে তাদেরকে বাইরে এনে সেই ফ্যাক্টরিগুলোর সামনে, কারখানাগুলোর সামনে তারা নানা রকম আন্দোলনমুখী করবার চেষ্টা করেছে। তার জ্বলন্ত উদাহরণ আমরা দেখেছি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ইশতিয়াক নামক, যিনি ছাত্রলীগের নেতা, তিনি আশুলিয়ায় গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর সামনে দাঁড়িয়ে উস্কানিমূলক যে বক্তব্য দিয়ে আমাদের শ্রমিকদেরকে বিভ্রান্ত করেছে। সেই কারণের জন্য আমরা বলছি যে আমরা কোনোভাবেই কোনো অন্যায়, কোনোভাবেই কোনো রকম অপপ্রচারকে আমরা সমর্থন করি না, তবে শ্রমিকদের ন্যায্য আদায়ে, ন্যায্য মজুরিকে আমরা সমর্থন করি। শ্রমিকদের কোনোভাবেই যে অযৌক্তিক কোনো রকম যে আন্দোলন, ভাঙচুরকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে বর্তমান যে অবস্থা চলছে, সে অবস্থার প্রেক্ষাপটে আমরা আমাদের যে এখন পোশাক খাত, আরএমজি খাত, সেই খাতের কিন্তু কম্পিটিটর আমাদের পার্শ্ববর্তী দেশ, এবং আমরা নানা ক্ষেত্রে দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ যখনই কোনো সুযোগ পায় আমাদের সাথে উস্কানি দেওয়ার চেষ্টা করে। আমরা এই গত যেটি আমরা দেখলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে যখন ফ্যাসিস্ট সরকারের বিদায় হলো, তখন আমরা ধর্মীয় সংখ্যালঘুদেরকে আক্রমণ করা হচ্ছে বলে এক ধরনের তারা উস্কানি দেওয়ার চেষ্টা করেছে। একইভাবে আমাদের এই পোশাক শিল্পকে তারা দখল করবার জন্য, পোশাক শিল্প কারখানাগুলোকে তারা তাদের আয়ত্তে আনবার জন্য, আমাদের বায়ারকে ফিরিয়ে নেবার জন্য আমাদের সন্দেহ হয়, আমরা অনুভব করি, আমরা আমাদের সকল দেশের নাগরিকরা মনে করে যে পার্শ্ববর্তী কোনো দেশ আমাদের শ্রমিকদেরকে উস্কানি দিয়ে, আমাদের শ্রমিকদেরকে ভুল বুঝিয়ে আমাদের ফ্যাক্টরিগুলিতে, আমাদের কারখানাগুলিতে অসন্তোষ তৈরি করে আমাদের অর্ডারগুলো আমাদের বায়ারদেরকে বিদেশের অন্য দেশের দিকে বা তার নিজের দেশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি কিনা। সে কারণে আমি বলি যে পোশাক কারখানার শ্রমিক মালিক আপনারা যারা আছেন, মাননীয় সচিব মহোদয় আছেন, মাননীয় উপদেষ্টা সাহেব আছেন, আপনারা সকলেই সচেতন থাকবেন। আমাদের পোশাক কারখানায় কোনো বিশৃঙ্খলা তৈরি করবার জন্য ইতিপূর্বে আমরা গত 10-15 বছর ধরে দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের সকল প্রকার কর্মকাণ্ডে যে দেশটি বাংলাদেশকে আক্রান্ত করবার চেষ্টা করেছে, তাদের কোনো রকম কোনো আক্রমণ যাতে আমার এই পোশাক কারখানায় না লাগে, সেদিকে আমাদের সকলকে সচেতন থেকে আমাদের এই পোশাক কারখানাকে চালু রাখবার জন্য আমি সকলের নিকট দাবি জানাচ্ছি। তবে একটা কথা বলতে চাই, শুধুমাত্র দেশি বিদেশিদের স্বার্থন্বেষী মহল সেটিও কিন্তু নয়। আমরা দেখেছি আমাদের শ্রমিকদের কাজের বৈষম্য রয়েছে, তাদের কাজের অনিশ্চয়তা, কিছু কারখানার মালিক অলরেডি পালিয়ে গিয়েছে, কেউ জেলে রয়েছে, জুট ব্যবসা নিয়ন্ত্রণ রয়েছে, রাজনৈতিক যে প্রভাব সেটি রয়েছে, এক দলের প্রভাব শেষ হয়েছে, আরেক দলের নেতারা এসে সেখানে প্রভাব করবার চেষ্টা করেছে। এসব নানা কারণেই কিন্তু আমাদের শ্রমিকদের মধ্যে এক ধরনের অসন্তোষ তৈরি করছে, এবং এই অসন্তোষ দূর করবার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্রের পাশাপাশি আমাদেরকে বেতন বৈষম্য দূর করতে হবে, সঠিক মজুরি দিতে হবে। যারা যেসব গার্মেন্টস মালিকরা পালিয়ে গিয়েছে, যেসব গার্মেন্টস মালিকরা জেলে রয়েছে, তাদের ব্যাপারে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সরকার একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে, শ্রমিকদেরকে আশ্বস্ত করবে, তাহলেই আমরা মনে করি আমাদের যে অসন্তোষটা বিরাজ করছে সেই অসন্তোষটা আমরা সেই গার্মেন্টস কারখানাগুলোতে আমরা আর দেখতে পাবো না। বর্তমানে পোশাক শিল্পে প্রায় 40 লক্ষের বেশি শ্রমিক কাজ করছে, যাদের শ্রমে ঘামে আমরা আজকে বৈদেশিক মুদ্রা উপার্জন করছি। আমাদের এই বৈদেশিক মুদ্রা উপার্জনের সবচেয়ে বড় খাত হচ্ছে গিয়ে আমাদের রপ্তানি খাত, এবং তার রপ্তানি খাতের সবচেয়ে বড় জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের আরএমজি খাত। আরএমজি খাতের যে 40 লক্ষ কর্মী শ্রমিক ভাইরা শ্রমে ঘামে যে কাজ করছে, তাদের কারণেই কিন্তু আজকে গ্রিন ফ্যাক্টরি হয়েছে, তাদের কারণেই কিন্তু গার্মেন্টস মালিকরা আজকে রাষ্ট্রীয় পদক পাচ্ছে, সিআইপি হচ্ছে, ভিআইপির মর্যাদা পাচ্ছে, তারা ফার্স্ট ক্লাসে বিদেশে ভ্রমণ করছে, রাষ্ট্রীয় অতিথি হিসাবে সরকারের সাথে, সরকার প্রধানের সাথে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি আজকে আমরা শ্রমে ঘামের সেই শ্রমিক ভাইদেরকে তাদের যদি ন্যায্য মজুরি দেওয়া না হয়, তাহলে তাদের প্রাপ্ত রাষ্ট্রীয় পদক, তাদের সিআইপি ভিআইপি মর্যাদা সকল কিছু ভুলুণ্ঠিত হয়ে যাবে, ম্লান হয়ে যাবে। সে কারণে আমি বলতে চাই, আজকে যারা এই পোশাক শ্রমিক মালিকরা রয়েছেন, আপনারা অনেক বড় হবেন, অনেক বড় করেন, আপনাদের অনেক বিনিয়োগ আছে, নিশ্চয়ই আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। কিন্তু শ্রমিক গ্রামের শ্রমিকদের ন্যায্য অধিকারের ক্ষেত্রে যদি তাদেরকে বঞ্চিত করা হয়, তারা আপনারা যত রাষ্ট্রীয় পদক পান না কেন, যত আন্তর্জাতিক পদক পান না কেন, যত সুন্দর গ্রিন ফ্যাক্টরি আপনারা করেন না কেন, যত ভিআইপি সিআইপির মর্যাদা আপনারা পান না কেন, সব কিছু কিন্তু ম্লান হয়ে যাবে। সে কারণে আমি বলি, আজকের এই ছায়া সংসদের মধ্যে দিয়ে আমাদের শ্রমিক মালিক একত্রিত হয়ে আমাদের যে গার্মেন্টস শিল্পকে, সেই শিল্পকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। আমরা পোশাক কারখানার মধ্যে কি দেখি, যে পোশাক শ্রমিকরা হচ্ছে গিয়ে তাদেরকে মনে করতে হবে, মালিকদের মনে করতে হবে সে আমার পরিবারের সন্তান, আমার ছেলে বা মেয়ে, তাকে সে আদর যত্ন করে তাকে বড় করতে হবে, তার স্বাস্থ্য সুরক্ষা দিতে হবে, তার যখন
কোনো কারণে, বিশেষ করে এই গার্মেন্টস শিল্পগুলোতে দেখি আমরা মেয়েরা বেশি কাজ করে থাকি, 60% বেশি মেয়েরা কাজ করে থাকে, তাকে তার নির্দিষ্ট যে স্বাস্থ্য সুরক্ষাকালীন সময় তাকে সেরকমভাবে তাকে ছুটি দিতে হবে, মাতৃত্বকালীন ছুটি দিতে হবে। সেটি যদি করা না হয় তাহলে কিন্তু আজকে যারা শ্রমিকরা তারা তার অভিভাবককে মর্যাদা দিবে না। যদি গার্মেন্টসের মালিকরা পরিচালকরা অভিভাবক হয়ে থাকে তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের সেই শ্রমিকরা অভিভাবকের সন্তান, এবং সেই সন্তানকে একে অপরকে তাদের একে অপরের সাথে সে ধরনের সম্পর্ক তাদেরকে তৈরি করতে হবে। আমাদের দেশে একটা বড় সমস্যা হচ্ছে গিয়ে গার্মেন্টস ফ্যাক্টরিতে, কী কারণে আমি জানি না, যে জুট ব্যবসা একটা বড় ব্যবসা। জুট বলতে মানুষ মনে করতো ছোটোখাটো কিছু, সেগুলি কিছু নয়, কিন্তু যে পোশাকগুলি বিক্রি হয় না, অবিক্রিত থাকে, সেই জুট ব্যবসা নিয়ে যে ধরনের গণ্ডগোল শুরু হয়ে থাকে, যখন যে দল ক্ষমতা থাকে সে দল সেখানে আধিপত্য বিস্তার করবার চেষ্টা করে। ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে যাবার পর আমরা দেখেছি জুট ব্যবসায় যারা নিয়ন্ত্রণ করত তারা যখন পালিয়ে গেল তখন অন্য একটা পক্ষ এসে জুট ব্যবসা নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই গণমাধ্যমের সামনে, এই জুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে গিয়ে দেখা গিয়েছে অনেক গার্মেন্টস মালিককে স্থানীয় প্রভাবশালী রাজনীতিবিদরা যখন সে জুট ব্যবসা নিয়ন্ত্রণ করতে পারে নাই তখন তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে সেই মামলা অন্তর্ভুক্ত করা হয়েছে। অত্যন্ত দুঃখজনক এই বিষয়টি। আমি মনে করি এটি অত্যন্ত বেদনার। রাষ্ট্র সরকার বিশেষ করে এই মন্ত্রণালয়ে যিনি উপদেষ্টা রয়েছেন তিনি বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখবেন, যে দুই একজন ফ্যাক্টরি মালিককে যারা কোনোদিনই রাজনীতি করেননি, যারা অথবা তারা বর্তমানে যারা আলোক ঝলকানি দেখতে পাচ্ছে, হয়তো ভবিষ্যতে সরকার গঠন করবে, সেই রাজনীতির সাথে যুক্ত ছিল, এরকম দুই একজন ফ্যাক্টরি মালিককে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে হত্যা হয়েছে হত্যার অভিযুক্ত করে তাদেরকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে শুধুমাত্র এই জুট ব্যবসাকে কেন্দ্র করে, জুট ব্যবসা নিয়ন্ত্রককে প্রতিষ্ঠা করবার জন্য। আমরা এটাকে ধিক্কার জানাই। আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে নিশ্চয়ই আপনাদের মনে আছে আমাদের বিচারকরা প্রত্যেকে এই সেক্টরে অত্যন্ত অভিজ্ঞ, আর স্যার তো আছেনই, তিনি অনেক ভালো বুঝেন। রানা প্লাজা যখন ধস নামে, রানা প্লাজার ধস নামার পরে কিন্তু আমরা দেশি বিদেশি অনেক সাহায্য পেয়েছি। সেই সাহায্যের টাকা কোথায় গিয়েছে, কারা ব্যবহার করেছে, সেই টাকা সামাজিক সুরক্ষা খাতে আমার সেই শ্রমিকদেরকে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদের কল্যাণে ব্যবহৃত হয়েছে কিনা, সেটি কিন্তু আমাদেরকে এখন বড় প্রশ্ন করে তুলেছে। আমি মনে করি রানা প্লাজার ধস নামার পরবর্তীতে যে দেশি বিদেশি যে সাহায্য আমাদের দেশে এসেছিল, সেই দেশি বিদেশি সাহায্যের ক্ষেত্রে তার পূর্ণাঙ্গ বিশ্লেষণ করে তার সঠিক ব্যবহার হয়েছে কিনা সেটি মাননীয় সচিব মহোদয়, মাননীয় উপদেষ্টা মহোদয় আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা সেগুলিকে বিচার বিশ্লেষণ করে আপনারা জনগণের সামনে একটা শ্বেতপত্র আপনারা প্রচার করবেন। আমি শ্রমিক স্বার্থ বিবেচনায় রেখে পোশাক খাতের বর্তমান বিরাজমান যে অস্থিরতা বিরাজ করছে তার জন্য ডিবেট ফর ডেমোক্রেসির পক্ষ থেকে 10 দফা সুপারিশ করছি। প্রথম সুপারিশ হচ্ছে পোশাক কারখানাগুলোতে সাম্প্রতিক অস্থিরতার জন্য দেশি বিরোধী যদি কোনো ষড়যন্ত্র থেকে থাকে সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করবার জন্য গোয়েন্দা সংস্থার মাধ্যমে তদন্ত করে আমাদেরকে দেখতে হবে এই ষড়যন্ত্র কারা করছে, সেই ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারের যে প্রেতাত্মারা তারা কি ষড়যন্ত্রের সাথে লিপ্ত রয়েছে কিনা, আমাদের পার্শ্ববর্তী দেশ সেই ষড়যন্ত্র করছে কিনা, এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে কিনা সেই বিষয়গুলোকে আমরা গোয়েন্দা সংস্থার মাধ্যমে আমরা পর্যবেক্ষণ করে তার একটা সুপারিশ পালা আমরা তৈরি করবার জন্য অনুরোধ করছি। একই সাথে আমরা দেখেছি নানা ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করে ভারতের কিছু কিছু কন্টেইনাররা ভিডিও কন্টেন্ট তৈরি করে আমাদের গার্মেন্টস শিল্পকে অস্থিতিশীল করবার চেষ্টা করছে। বিটিআরসির কাছে অনুরোধ করব যারা গার্মেন্টস শিল্পে এ ধরনের অস্থিরতা তৈরি করবার চেষ্টা করছে তারা যাতে এই ধরনের ভিডিও কন্টেন্টগুলো তারা বন্ধ করে দেয়। দ্বিতীয় সুপারিশ হচ্ছে পোশাক কারখানাগুলোতে অস্থিরতার জন্য দেশি বিদেশি চক্রের বাইরে যদি শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করা না হয়, শ্রমিকের মজুরি বোর্ড পুনর্গঠন করা না হয়, তার বাস্তবায়ন করা না হয়, তাহলে কিন্তু এই সন্তোষ থাকবে। সে কারণে ন্যায্য মজুরি প্রদানের ক্ষেত্রে আমি সরকারের কাছে অনুরোধ করছি। বিগত সরকারের সময় অনৈতিক সমর্থন আদায়ের জন্য তথাকথিত কিছু শ্রমিক সংগঠনকে নিবেদন দেওয়া হয়েছিল। আপনারা দেখবেন যে সরকারের দালালি করবার জন্য যারা বৈধভাবে শ্রমিক সংগঠন করছে তাদেরকে শ্রমিক সংগঠন করতে দেওয়া হয়নি, যারা শ্রমিক সংগঠন করেছে তাদেরকে গুলিবিদ্ধ করা হয়েছে, 4-5 শ্রমিক সেখানে মারা গিয়েছে। অথচ দেখা গেছে সরকারের দালাল হিসেবে চিহ্নিত করে কিছু কিছু সংগঠনকে নিবন্ধন দিয়ে তাদেরকে নিবন্ধিত করে সরকার দালালি করবার জন্য তাদেরকে সুযোগ সৃষ্টি করা হয়েছে। আমি অনুরোধ করব এই ধরনের নিবন্ধিত যেসব সংগঠনগুলোকে বিগত সরকারের সময় দালালি করবার জন্য নিবন্ধন দেওয়া হয়েছে সেই নিবন্ধিত সংগঠনগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করা এবং বর্তমান যে অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে এই ধরনের নিবন্ধিত সেই সংগঠনগুলো জড়িত কিনা সেটিও ভালোভাবে বিচার বিশ্লেষণ করা। শ্রমবিরোধ নিষ্পত্তির লক্ষ্যে শ্রমবিরোধ নিষ্পত্তির কমিশন গঠন করার সুপারিশ করছি। শ্রম আদালতের সংখ্যা বাড়িয়ে চলমান মামলাসমূহ নিষ্পত্তির ব্যবস্থা গ্রহণ করার জন্য আবেদন করছি। মালিক শ্রমিক সম্পর্ক জোরদার করবার জন্য নানা ক্ষেত্রে সংলাপের আয়োজন করার জন্য অনুরোধ করছি। আমরা কেন দেখতে পাই না একজন শ্রমিকের মেয়ের বিয়েতে একজন মালিক কেন যাবে না? তা তো ভালো লাগবার কথা। বড় পিকনিক হবে, আয়োজন হবে, বাৎসরিক ভোজ হবে, সংলাপ হবে, আলাপ আলোচনা হবে। যত বেশি সংলাপ হবে তত বেশি শ্রমিকরা তার মালিকের প্রতি আরও বেশি যত্নবান হবে। সুতরাং আমরা অনুরোধ করছি যাতে
এই সংলাপকে আরও বেশি জোরদার করা যায়। শ্রমিক সংগঠন ও ইউনিয়ন কার্যক্রমকে উৎসাহিত করতে হবে। একই সাথে শ্রমিক সংগঠনের নিবেদন দেওয়ার ক্ষেত্রে মালিক পক্ষের একটি সম্মতি লাগে। এটা কোন ধরনের কথা? আমার শ্রমিক সংগঠন আমরা করব, বৈধভাবে সরকারের আইন নিয়ম মেনে করব। সেখানে যদি গার্মেন্টস মালিকদের এবং মালিক পক্ষের যদি সেখানে সম্মতি প্রদান করা হয় লাগে, তাহলে কিন্তু শ্রমিক সংগঠনকে দাঁড় করানো যাবে না। সুতরাং কোনো শ্রমিক সংগঠন তৈরি করতে মালিক পক্ষের যাতে কোনো রকমভাবে কোনো অনুমতি না লাগে সে ধরনের ব্যবস্থা করবার জন্য আমরা সুপারিশ করছি। ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলের শ্রম আইনের আলোকে শ্রমিক সংগঠন করার অনুমতি প্রদান করবার জন্য ইপিজেড এবং আমরা অর্থনৈতিক অঞ্চলের কোনো শ্রমিক সংগঠন করতে এটা বাধা সৃষ্টি আছে, সে বাধা দূর করবার জন্য অনুরোধ করছি। কারখানাগুলোতে পরিদর্শন ও নিরীক্ষণের সময় শ্রমিক অধিকার সংক্রান্ত বিষয়গুলোকে পর্যালোচনা করবার জন্য অনুরোধ করছি। সবশেষে বলবো, আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যারা মন্ত্রী, মিনিস্টার, এমপি রয়েছেন, সরকারি কর্মকর্তা রয়েছেন, তাদেরকে প্রতি বছর তাদের বাৎসরিক হিসাব তারা যাতে জমা দেয়। আমি অনুরোধ করবো যারা শ্রমিক নেতারা রয়েছেন সেই শ্রমিক নেতাদেরও যাতে তাদের সম্পদের বাৎসরিক হিসাব আমাদের শ্রম অধিদপ্তরে জমা দেয়। তার একটি বিধান করা যায় কিনা সেটি দেখতে হবে, কারণ শ্রমিক নেতার আড়ালে আবডালে থেকে বাংলাদেশের অনেক শ্রমিক নেতা দেখা যাচ্ছে একজন শিল্পপতির থেকে বড় শিল্পপতি হয়ে যাচ্ছে। তারা নানা ক্ষেত্রে ষড়যন্ত্র করে তারা নানা সময় এই অসৎ উপায়ে অর্থ উপার্জন করছে। সে কারণে আমি এই সুপারিশটাও করছি, যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী সহ সর্বক্ষেত্রেই তাদের সম্পদের হিসাব সরকারকে প্রদান করবার জন্য নিয়ম রয়েছে, শ্রমিক নেতাদেরকেও তাদের সম্পদের হিসাব শ্রম মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য বিধান রাখবার জন্য অনুরোধ করছি।